মনে করে, মানে একে অপরের পরিপূরক বলে মনে করে, যে একটা আর একটাকে কমপ্লিমেন্ট করছে বা একটা আর একটার পার্ট, বা ল্যাম্ব আর টাইগার দে আর সিকুয়েলস টু ইচ আদার। মানে যেমন হয় না সিনেমায় সিকুয়েল অনেকগুলো এখন হয়, তো ল্যাম্ব আর টাইগার ইজ অফেন কনসিডার্ড টু বি ইচ আদার্স সিকুয়েল। ওকে, তো টাইগারের স্পেলিংটা প্রথমে দেখো, there is something different in this spelling. It's not TI, it's TY. এটার পেছনে যে কারণটা অনেকে বলে, যে কারণটা রেসপন্সিবল, সেটা হচ্ছে মানে যেটার জন্য এটা TY, অনেকে বলে যে TY stands for tyranny, TYRANNY, tyranny। সাথী, tyranny মানে কি? What is the meaning of the word tyranny? কে জানে বলো, যে জানে সে আনমিউট করো। tyranny, 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 যেটার বিরুদ্ধে অনেক সময় অনেক লোকে আন্দোলন করে, অনেক লোকে কোনো মুভমেন্ট করে। অত্যাচার, হ্যাঁ, tyranny কথাটার মানেটা হচ্ছে অত্যাচার। তো যেমন lamb was the symbol of God's bounty, lamb was the symbol of God's benevolence, beauty, all good things that the God, the Christian God Jesus represents. আগের দিনে আমরা দেখেছিলাম যে ল্যাম্বটা অ্যাকচুয়ালি জিসাস নিজেকেই বলছে, বা পোয়েট বা যে বাচ্চাটা আছে পোয়েমের মধ্যে সে নিজেকে বলছে। যেমন গডের একটা ভালো দিক আছে, তেমনি গডের একটা খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে যেমন God is often very benevolent, in the same manner God can be wrathful also. wrathful, wrath কথাটার মানেটা হচ্ছে অ্যাঙ্গার, রাগ, ঠিক আছে? তো গডের রাগও আছে, যেমন আমাদের বাবা মারা আমাদেরকে ভালোবাসে আবার শাসনও করে, ঠিক সেরকমই গড ইজ অলসো কনসিডার্ড টু বি গার্জিয়ান, আ পেরেন্ট। আর তোমরা প্যারাডাইস লস্টে পড়েছো অলরেডি যে গডের কাছে একটা ওয়েপেন আছে, থান্ডার, যেটা দিয়ে লুসিফারকে আঘাত করাতে লুসিফার হেলে চলে যায়, হেলের মধ্যে পড়ে যায়। সো দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্যাট সাইড অফ গড, অ্যান্ড দ্য টাইগার, দ্য TY রিপ্রেজেন্টিং টিরানি, অত্যাচার, আর টিরানিক্যাল হচ্ছে যে অত্যাচারী, বা টাইরেন্ট কথাটার মানেটা হচ্ছে অত্যাচারী, টিরানি কথাটার মানেটা হচ্ছে অত্যাচার, টিরানিক্যালও মানে হচ্ছে অত্যাচারী, এরকম আর কি একটা অ্যাডজেক্টিভস অনেক এটার আছে টিরানির। তো এই যে টিরানি যে ব্যাপারটা, সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই TY স্পেলিংটা দেওয়া রয়েছে। এটা একটা 2 নম্বরের বা 5 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, সেটা তোমরা এখনই খাতায় লিখে নাও, যে why do you think the spelling of the tiger is TY? Why is the spelling TY? Why do you think the spelling is TY? মানে TY কথাটার সিগনিফিকেন্সটা কি? ওকে, তো এটাই বলবে যে TY here signifies tyranny, tyrannical, tyranny, এরকম। তোমাদের যে কোয়েশ্চেন আনসার্স গুলো আমি দিয়েছি ওটার মধ্যেও এটা থাকতে পারে। এনিওয়ে, তো দিস আর সাম অফ দ্য মোস্ট ফেমাস লাইনস ইন ইংলিশ পোয়েট্রি। এটাকে নিয়ে অনেক রকমের লেখা আছে, অনেক রকমের ক্রিটিসিজম আছে, অনেক রকমের আলোচনা আছে। টাইগার, টাইগার বার্নিং ব্রাইট,
ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট। এটার মধ্যেও একটা এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য তোমাদের কাজে লাগবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদের কিছু বোধহয় দিয়েওছি। প্রত্যেকটা পোয়েমেরই কোয়েশ্চেন হিসেবে 10 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে রাখবে। বেশিরভাগ পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসগুলো আমার মনে হয় আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যেগুলোর দেওয়া নেই, যেগুলোর আমি দিইনি, সেগুলো পরবর্তীকালে আমি চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দিতে। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যখন তোমরা লিখবে, যখন একটা পার্ট আসে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের স্ট্রাকচার বলে, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের অনেকগুলো প্যারাগ্রাফ হয়। ফার্স্ট প্যারাগ্রাফে তোমরা ইনফরমেশনটা দেবে যে এটা এই পোয়েমটা কবে ফার্স্ট কোথায় পাবলিশ হয়েছিল, কে লিখেছে, দেন হচ্ছে থিম, টোন, থিমটা কি, টোনটা কি। তারপর একটা প্যারাগ্রাফ আসে সাবস্টেন্সের পর বা ডিকশনের পর, যেখানে খুশি তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা বলতে মেন্টাল স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ে ইন উইচ দ্য পোয়েম ইজ রিটেন। যেমন এই পোয়েমটা চারটে লাইনের লেখা রয়েছে। যদি সনেট থাকে তাহলে তোমরা বলবে যে এটা একটা সনেট, কারণ এটার মধ্যে 14টা লাইন আছে, আইএমবিক পেন্টামিটারে লেখা হয়েছে। যদিও সেটা প্রোসডির যে ফিচার, প্রোসডির যে অ্যাসপেক্টটা, সেখানে লিখলে বেশি ভালো হয়। যাই হোক, তো নার্সারি রাইমের যে ব্যাপারটা সেটা তোমরা এখানে মেনশন করবে যে টাইগার, দ্য পোয়েম টাইগার ইজ অলসো রিটেন ইন দ্য ফরম্যাট অফ এ নার্সারি রাইম। যেরকম ল্যাম্পটার ক্ষেত্রেও ছিল নার্সারি রাইম ছিল, এখানেও কিছু কোয়েশ্চেন্স আছে। Tiger, tiger, burning bright in the forests of the night, what immortal hand or eye could frame thy fearful symmetry? ওইখানে ল্যাম্বেও প্রশ্ন ছিল যে লিটল ল্যাম্ব হু মেড দি, লিটল ল্যাম্ব হু মেড দি, যে ভেড়া শাবক, ভেড়া ছানা তোমায় কে তৈরি করেছে, এটা একটা প্রশ্ন ছিল। এখানেও ক্রিয়েশন নিয়ে একটা কোয়েশ্চেন আছে যে what immortal hand or eye could frame thy fearful symmetry? কার এমন সাহস, কার এমন ক্ষমতা হতে পারে যা যে তোমার মতন একজন ভয়াবহ রূপকে জন্ম দিতে পারে। টাইগার ইজ আ ভেরি ডেঞ্জারাস বিস্ট। টাইগার ইজ কনসিডার টু বি দ্য অ্যাপেক্স প্রেডিটর। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়ান্ত, সব থেকে ওপরে যে থাকে তাকে বলা হয় অ্যাপেক্স, আলফা। আলফা ইজ দ্য ফার্স্ট লেটার অফ গ্রিক অ্যালফাবেট। সো আলফা কথাটার মানেটা হচ্ছে বেস্ট, বা যে সব থেকে যাকে দিয়ে শুরু, বা যার থেকে সব কিছু শুরু, ইত্যাদি ইত্যাদি, এরকম। তো টাইগার ইজ অলসো ব্রাইট। রিমেম্বার, ল্যাম্বেও বলছে সফটেস্ট ক্লোদিং উইলি ব্রাইট, আর এখানে বার্নিং ব্রাইট। এটার মধ্যে একটা আগুন আছে, একটা প্যাশন আছে, একটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। নাও সিন্স উই আর টকিং অ্যাবাউট জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটার একটা রেফারেন্স আমাদেরকে দিতে হবে যখন আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবো, বা টাইগার অ্যাজ আ পলিটিক্যাল পোয়েম লিখবো, বা টাইগার অ্যান্ড ল্যাম্ব যখন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করার একটা কোয়েশ্চেন আসে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার। তো সেটার রেফারেন্সটা আমরা দেব, কারণ এটা 1794-এ পাবলিশ হয়েছে। আর 1789-এ এক ভয়াবহ ঘটনা ঘটে ইউরোপে। তো বলতে পারবে যে হোয়াট ওয়াজ দ্যাট ইভেন্ট which happened in 1789 in Europe? Which influenced romantic poetry to a large extent? স্যার, ফ্রান্স ইনফ্লুয়েন্স করেছিল। ফ্রান্স, French Revolution, yes. So what happened in the French Revolution is that মানুষের মানে এতই ঘেন্না জন্মে গেছিল, এতটাই রাগ জন্মে গেছিল মোনার্কির ওপরে ফ্রান্সে, যে সব মানুষেরা মিলে মোনার্ক যে ছিল তখন লুই দ্য 16,
তার গর্দান দেয়, তাকে মেরে ফেলে, তার ওয়াইফ ম্যারি অ্যান্টনিয়েটকেও মেরে ফেলে, এবং কিছুদিনের জন্য একটা গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক টাইপের গভর্নমেন্ট তৈরি হয়, যদিও ইট লেড টু দ্য রেইন অফ টেরর, REIGN, রেইন অফ টেরর, মানে টেররের রাজত্ব শুরু হয়। কারণ যারা এই রেভলিউশনটাকে লিড করেছিল, রোবেসপিয়ার, দাঁতো, আরও কয়েকজন যারা লিডার ছিল আর কি এই রেভলিউশনটার, তারা যেভাবে রাজত্ব করতে শুরু করে তাতে অনেক মানুষের প্রাণ যায়। মানে তারা খুব মার্সিলেসলি রাজত্ব করে, খুব স্ট্রিক্ট রাজত্ব করে, মানে এমন, মানে গল্প কাহানিতেই এটা বেশিরভাগ দেখা গেছে, কিন্তু এটা সত্যিও ছিল যে প্যারিসের অনেক রাস্তা এত রক্তক্ষরণ হয়েছে ওই সময়, যে প্যারিসের অনেক রাস্তা দিনের পর দিন নাকি সেখান থেকে রক্ত বয়ে যেত, এরকম হতো আর বা হয়েছে, এরকম হিস্ট্রির বইতে মেনশন করা রয়েছে, অনেক গল্প কাহিনীতেও আছে এরকম ব্যাপার, যে প্যারিসের রাস্তায় মানে রক্তের গঙ্গা ঠিক নয়, বাট রক্ত বয়ে যাচ্ছে আর কি, এত রক্তক্ষরণ হয়েছে, এত মারপিট হয়েছে। ইট ওয়াজ আ টাইম অফ হিউজ টপসি-টার্ভিনেস, একটা বিরাট উথাল পাথাল হয়েছিল ইউরোপে, কারণ ফ্রান্স ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কিংডম ইন ইউরোপ, আর ইউরোপের ঘটনাটায় ইংল্যান্ড বা আশেপাশের যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ছিল তারা খুব ভয় পেয়ে গেছিল, সন্ত্রস্ত হয়েছিল, এবং তারা ফ্রান্সের এই রেভলিউশনটাকে আটকে দেওয়ার জন্য, বা ফ্রান্সের এই মানুষজন যারা রেভলিউশনটা করেছে তাদেরকে মানে হারিয়ে দেওয়ার জন্য, তাদের সাথে লড়াই করার জন্য আর্মি পাঠায়, আর ফ্রান্সের লোকেরা তাদের সেই আর্মিদের সাথেও মারপিট করে। তো এই মোমেন্টাস ইভেন্টটা, ফ্রেঞ্চ রেভলিউশনটা, ইনফ্লুয়েন্সড দ্য রোম্যান্টিক ইমাজিনেশন টু আ লার্জ এক্সটেন্ট। ইনফ্যাক্ট Wordsworth, it is reported that he wanted to join this war of revolution. আরও ইংল্যান্ড থেকে ফ্রান্সে এসেছিল ফ্রান্সের অত্যাচারীদের সাথে, টাইরেন্টদের সাথে মারপিট করার জন্য, যদিও সে মারপিট যেখানে হচ্ছে প্যারিস অবধি হয়তো আসেনি, তার আগেই সে কোনো মহিলার সাথে প্রেম করে সে আবার নিজের ইংল্যান্ডে ফেরত চলে যায়। কিন্তু অনেক এরকম লোকেরা ছিল যারা বিভিন্ন দেশ থেকে ফ্রান্সকে সাপোর্ট করার জন্য, মানে ফ্রেঞ্চ রেভলিউশনকে সাপোর্ট করার জন্য এসেছিল, এবং তিনটে ওয়ার্ড ফ্রেঞ্চ রেভলিউশন থেকে খুব পপুলার হয়। কেউ সেই তিনটে ওয়ার্ড বলতে পারো? which became very popular in Europe. তিনটে ওয়ার্ড বলতে আই লাভ ইউ আবার ভেবো না, because those are very important words now. Many people want to hear or say these three words, but I'm talking about very different three words that became popular after the French Revolution. শোনা যে ওই লিবার্টি ছিল, লিবার্টি একটা, আর যেটার জন্য লড়াইটা হয়, যে মোনার্কি সব ধন সম্পদ নিজের কাছে রেখে নিচ্ছে, ন্যাশনাল ওয়েলথ, ন্যাশনাল রিসোর্সেস গুলোকে নিজের, ইকুয়ালিটি, হ্যাঁ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি কথাটার মানেটা কি শিল্পা? শিল্পা, ফ্র্যাটার্নিটি কথাটার মানেটা কি? শিল্পা মিটিং এ ঢুকে টিভি সিরিয়াল দেখছে। শিল্পা, একতা, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি মানে কাদের মধ্যে একতা, ইউনিটি মানে একতা, কিন্তু ফ্র্যাটার্নিটিও এক ধরনের একতা বলা যেতে পারে, কিন্তু কাদের মধ্যে? Do you do the fourth semester of
the college, like English department, do you have fraternity amongst yourselves? তোমাদের মধ্যে কি fraternity আছে? well actually fraternity কথাটার মানেটা হচ্ছে মানে ব্রাদারহুড, নিজেদের মধ্যে মানে ভাই ভাইদের মধ্যে, যেটাকে মানে হিন্দিতে বলে ভাইচারা। আমি জানি না এটাকে বাংলা এক্স্যাক্টলি কি বলে, বাট মানে ভাতৃ একতা বলা যেতে পারে এটাকে, মানে অকওয়ার্ডলি যদি ট্রান্সলেট করা হয়। দ্যাটস আ লেসন ইন ইয়োর ট্রান্সলেশন, যে ফ্র্যাটার্নিটির অ্যাকচুয়াল বাংলাটা কি হতে পারে সেটা তোমরা খুঁজে দিতে পারো। সো ভ্রাতৃত্ববোধ, ভাতৃত্ব বোধ, ভাতৃত্ববোধ, হ্যাঁ রাইট, দ্যাটস ফ্র্যাটার্নিটি। তো যাই হোক, ওখানে মহিলারাও ছিল ফ্রান্সে, কিন্তু তাদেরকে কোনো সময় কোনো কনসিডারেশনে আনা হয়নি। অ্যান্ড দ্যাট উইল বি সামথিং দ্যাট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ফেমিনিজম। তোমাদের ফেমিনিজম তোমরা পড়বে কোনো একটা সেমে, এই ধরনের থিওরিজগুলো আমার মনে হয় তোমাদের আছে। তো সেখানে তোমরা মানে এই ফেমিনিজমের ব্যাপারে যখন ইস্যুটা আসবে, তখন তোমরা এটা ভাবতে পারো যে ফ্র্যাটার্নিটি শুধু হলো কেন, মানে ভ্রাতৃত্ববোধটা কেন হলো এখান থেকে। মানে নারীরা কি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার ব্যাপারটা নেই? তাদের মধ্যে কি ফ্র্যাটার্নিটি থাকতে পারে না, বা তাদের মধ্যে কি সিস্টারহুড থাকতে পারে না? সেইটা আলোচনার বিষয় হতে পারে যখন তোমরা ফেমিনিজমের ব্যাপারে আলোচনা করবে। বাট নাও for this poem, these three words, equality, liberty, equality, fraternity. Liberty মানে হচ্ছে স্বাধীনতা, equality সাম্যবাদ, আর fraternity ভ্রাতৃত্ববাদ, ভ্রাতৃত্ববোধ। তো এই জিনিসগুলো এই পোয়েমটার ব্যাকগ্রাউন্ডে সবসময় চলবে। তো এইখানে এই যে বার্নিং ব্রাইট, এই যে যখন ব্যাস্তিল দুর্গকে সাধারণ মানুষেরা ব্রিচ করলো, সাধারণ মানুষেরা ভেঙে চুড়ে দিল, তাদের যে প্রিজনার্সরা ছিল তাদেরকে স্বাধীন করে দিল। তো তখন সেই দুর্গটার কিছু অংশ তারা পুড়িয়েও দেয়, রাজার মহলও পুড়িয়ে দেয়, অনেক জায়গা পুড়িয়ে দেয়। যেমন রেভলিউশনে হয়, যখন কোনো জায়গায় এরকম ধরনের কোনো রেভলিউশন হয়, তখন কোনো বাড়ি ঘর, কোনো অফিস, কোনো পুলিশের গাড়ি, এটা জ্বালিয়ে ঠালিয়ে দেওয়া হয়, অনেকবার দেখেছো তোমরা খবরে। তো সেটা এখানেও এরকম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার একটা ব্যাপার হয়েছিল, এবং আমরা এটাও মনে করি যে জিনিসটা অপবিত্র, সেইটাকে আমরা পুড়িয়ে পবিত্র করে দিতে পারি। মানে অনেক সময় অনেক সিরিয়ালে বা সিনেমায় দেখেছো যে কারোর গুলি লেগে গেছে, তো একটা মানে মোমবাতিতে বা একটা কোনো আগুনের জায়গায় ছুরিটাকে গরম করে তারপরে ওই যেখানে গুলি লেগেছে সেইটাকে কেটে ওইখান থেকে গুলিটাকে বার করা হচ্ছে। এই পোড়ানোটা হয় হচ্ছে পবিত্র করে দেওয়ার জন্য, মানে জার্মস মুক্ত করে দেওয়ার জন্য। তো জার্মটা কি ছিল? ইনইকুয়ালিটি ছিল, অপারেশন ছিল, টিরানি ছিল। তো টাইগার ক্যান অলসো বি আ সিম্বল অফ রেভলিউশন, স্পেশালি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। মানুষের মধ্যে যে হিংস্র ভাবটা থাকে, সেই হিংস্র ভাবটাকে এখানে তুলে ধরা হচ্ছে, সেই হিংস্রতাটাকে এখানে মেনশন করা হচ্ছে, সিম্বলাইজ করা হচ্ছে। এবং দ্য টাইগার ইজ বার্নিং, দ্য টাইগার ইজ ইটসেলফ বার্নিং, মানে যখন আমরা কোনো জিনিসকে পোড়াই তখন আমাদেরও হাত পুড়ে যেতে পারে, আমাদেরও আঘাত লাগতে পারে, বা আমরা যখন কোনো জিনিসকে আঘাত করি তখন সেই আঘাতটা আমাদেরও লাগে। তো পুড়ে যাওয়া এবং পোড়ানোর ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে। এবং যে ফরেস্টস অফ দ্য নাইট, দিস ইজ দ্য সিম্বল অফ ইগনোরেন্স, tyranny, and all sorts of bad things that the revolution wanted to get rid of. যদিও এটার ফলাফল খুব খারাপ হয়, মানে গণহত্যা, মানুষকে মেরে ফেলা, লড়াই, ইকোনমিক ডিপ্রেশন, এগুলো সব ফ্রান্সে হয়, যেমন যে কোনো যুদ্ধ, যে কোনো রেভলিউশনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তাই জন্য এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে বলছে যে কোন ইমমর্টাল হ্যান্ড। এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, ইমমর্টাল হ্যান্ড। হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ হিয়ার? ফাতেমা, হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ?
in immortal hand? Fatima? স্যার ইমমর্টাল কথাটার মানেটা কি? আর ইউ ইমমর্টাল? স্যার তুমি মর্টাল না ইমমর্টাল? না ইমর্টাল নয়। ইমমর্টাল নও? না ইমমর্টাল কে? আমি? না সেটা তো শেষ নেই, মানে সেটা তো নেই। হুম, তাহলে আমার শেষ আছে, একটা ঢিল মারলেই মরে যাবো, তাই তো? হ্যাঁ তাও হ্যাঁ বলছে আবার, তার মানে মনে মনে ঠিক করে রেখেছে ঢিল মারবে। ইমমর্টাল হচ্ছে ভগবান, গড। বাট ইমমর্টাল হ্যান্ড, এখানে ফিগার অফ স্পিচটা কি পাতে? কারণ এটা তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য কাজে লাগবে। বা অন্যরা যদি কেউ বুঝে থাকো তাহলে মেসেজ করো। ইমমর্টাল হ্যান্ড অর আই? অমর হাত বা চোখ? এখানে গডকে রেফার করা হচ্ছে। হ্যাঁ বলো ফাতেমা। ট্রান্সফার ট্রান্সফার্ড এপিথেট, হাউ? স্যার মনে হলো, আমি হাউ বলতে পারবো না কেন? এটা হাউ বলতে পারবে না তো নাম্বার পাবে কি করে? হাউটাও বলতে হবে। অন্যরা? ফিগার্স অফ স্পিচটা শুধু একটা সেমেস্টারে কাজে লাগবে তা নয়, কিন্তু প্রত্যেকটা সেমেস্টারেই কাজে লাগবে। ফিগার্স অফ স্পিচগুলোকে না বুঝতে পারলে পোয়েম বা যে প্রোজ আছে, যাই আছে, প্লে আছে, সেগুলোর মানে বুঝতে পারবে না। গেস করো অন্যরাও কিছু। দিশা? Immortal hand or eye? It refers to God. Then what does it mean? What is the figure of speech? Part for the whole, এটাও বলে দিলাম, তাহলে কি হবে? সব ভুলে গেছে, সব ভুলে খেয়ে ফেলেছে। মেটানমি সিনেকডকে বলেছিলাম ফিগার্স অফ স্পিচ পড়ানোর সময়, সেকেন্ড সেমেস্টারে ছিল তোমাদের। যাই হোক, হ্যাঁ, সো ইমমর্টাল হ্যান্ড অর আই রেফার্স টু গড, কারণ গডেরই হ্যান্ড বা আই ইমমর্টাল হতে পারে। তো বলছে যে এটা কোনো মর্টাল হ্যান্ড, মর্টাল আই এটাকে ক্রিয়েট করতে পারে না, এই কেওসটাকে, এই টাইগারটাকে ক্রিয়েট করতে পারে না। এটাকে একমাত্র ইমমর্টাল কোনো হ্যান্ড বা আই ক্রিয়েট করতে পারে, কারণ এর সিমেট্রিটা, এর স্ট্রাকচারটা ফিয়ারফুল। ঠিক আছে? So it is not possible for a human to have created the tiger, but it must be God, it must be the hand of an immortal creature who could have had done something like this, who could have had created something like this. So God, who has created lamb, a precious creature, a soft creature like lamb, has also created a tremendous creature like a dangerous creature like tiger. কিন্তু এটা প্রশ্ন করা হচ্ছে, একটা rhetorical question, interrogation. In what distant deeps or skies burnt the fire of thine eyes? On what wings dare he aspire? What the hand dare seize the fire? এখানেও আর একটা মিথোলজি রয়েছে, এই স্ট্যান্ডাতেও একটা মিথোলজি এমবেডেড রয়েছে, ঢোকানো রয়েছে। মানে এই ধরনের জিনিসকে ক্রিয়েট করার জন্য এগুলো মানে গোতান বাজারে পাওয়া যাওয়ার মতন জিনিস নয়। তাই জন্য এই অ্যাঙ্গার, রেজ, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এগুলোকে একসঙ্গে আনার জন্য, স্ট্রেংথ, ইমাজিনেশন, এগুলোকে একসঙ্গে আনার জন্য অনেক দূরে দূরে যেতে হবে। তাই জন্য বলছে ডিপস। ডিপস মানে হচ্ছে সি, গভীরে যেতে হবে, আবার অনেক উপরেও যেতে হবে, স্কাইস।
এই যে ডিস্টেন্ট যে ব্যাপারটা, এটা রোম্যান্টিক পোয়েট্রির একটা ওয়ান অফ দ্য মেজর ফিচার্স। Why? What is that major feature? The love of distance in space and time. This is one of the most important. This is one of the most important features of romantic poetry, because it shows that the romantic poets have a taste, have a liking for whatever is distant, either in time or in space. ঠিক আছে, তো বলছে যে কোন দূরের জিনিস থেকে, কোন দূরের গভীরের জিনিসের থেকে, কোন দূরের আকাশের থেকে এইসব জিনিসগুলোকে আনা হয়েছে। কোন জায়গায়? বার্ন্ট দ্য ফায়ার অফ দাইন আইস। বাঘের চোখ রাত্রির বেলা জল জল করে, যেমন অন্য যে কোনো জন্তুরই জল জল করে, কারণ তারা ওইভাবে রাত্রে দেখতে পায় আর কি, মানে দে হ্যাভ আ নাইট ভিশন, দিজ অ্যানিমেলস। সো মনে করা হচ্ছে যে ওর চোখটা যেন জল জল করছে, জ্বলছে, আগুন রয়েছে ওর চোখের মধ্যে। অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার। তো এখানে এই গল্পটা, মানে এই দুটো লাইন একটা মিথকে রেফার করছে, আর এটার মধ্যে একটা ফিগার অফ স্পিচ আছে। কেউ বলো এটার মধ্যে প্রথম কথা কোন মিথটাকে রেফার করা হচ্ছে, যে অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার, হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার। মানে এরকম একটা গল্প আছে বাইবেলে নয়, সরি, গ্রিক মিথোলজিতে, যে একটা ডেমি গড বা একটা টাইটান, অ্যাকচুয়ালি গডের মতনই, সেমি গড, হাফ গড, সে অলিম্পাস থেকে ফায়ার চুরি করে নিয়ে এসে মানুষের কল্যাণের জন্য সে দিয়ে দিয়েছিল, এবং সেটার জন্য তাকে প্রচুর শাস্তি পেতে হয়। জুস তাকে একটা পাহাড়ে বেঁধে রাখে এবং একটা হেল থেকে ফিউরিজ পাঠায়, ফিউরিজ মানে ইগলস অর ভালচার্স পাঠায়। তারা এসে রোজ ওই টাইটেনটার লিভার, কিডনি এসবগুলো খেয়ে ফেলে, আবার সারা রাত্রিরে সেগুলো জন্মায়, আবার পরের দিন আবার সেই অত্যাচার তার উপরে হয়। And there is a reason as to why this particular myth is used here. It has a similarity with another figure in Bible. তো প্রথমে তোমরা এটা বলো যে এটা কোন মিথকে রেফার করা হচ্ছে। এটা একটা গ্রিক মিথ, but what is the name of the titan who stole fire? কারণ সে অ্যাসপায়ার করেছে, সে একটা অ্যাম্বিশন নিয়ে উড়েছে, তার একটা অ্যাম্বিশন ছিল যে সে এটা করবে, এবং সে ডেয়ার করে, সে ভগবানের কাছ থেকে আগুন চুরি করে নেয়, নট আ ম্যাটার অফ জোক। ভগবানের কাছ থেকে কিছু চুরি করে মানুষকে সে দিয়ে দেয়। সো this is an act of rebellion, and romantic poetry was always famous for rebels like Lord Byron, Coleridge, Keats, Shelley. They had a rebellious spirit. আর এই 1789 এর যে রেভলিউশনটা, সেটার মধ্যেও একটা রেবেলিয়নের ব্যাপার আছে, একটা রেবেলিয়াস টেন্ডেন্সিজ আছে। সো হোয়াট ইজ দিস এই মিথটা কি? ইউ নো অ্যাবাউট দিস মিথ? এটা কোনো না কোনো জায়গায় ঠিক ব্যবহার করা হয়েছে আর কি। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পড়েছো। সাথী? স্যার এটা সম্ভবত গ্রিক মিথোলজিতে প্রমিথিউস করেছিলেন এটা। প্রমিথিউস কি করেছিল? ওই তো স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে এসেছিল, যাতে করে মানুষ নিজের যে কার্যকলাপগুলো করতে পারে। যেমন এটা ধরা হয় যে মানুষ যে প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, সেটা প্রথম যে আগুনটা দিয়েছিল সেটা থেকে যে সভ্যতার যে শুরু, সেটাকে ধরা হয়।
right, কারণ with the invention of fire, the civilization, it was thought that the civilization had started due to the invention of the fire, due to the invention of wheel, agriculture and so on and so forth. যাই হোক, তো এইটাকে করার জন্য তাকে প্রচুর শাস্তি পেতে হয়, যেটা আমি বললাম যে জুস তাকে পাহাড়ে বেঁধে রাখে। শিল্পা এই মিথটাকেই কেন ব্লেক ব্যবহার করলেন, অ্যান্ড হোয়াট ইভেন্ট ইন বাইবেল ইজ সিমিলার টু দিস ইভেন্ট ইন দ্য গ্রিক মিথোলজি? সেটা যে কেউ বলতে পারো, যে কেউ আনমিউট করে বলতে পারো। Sir, because of the boldness and power of the Creator. নো, there is an event in Bible. বাইবেলে একটা ঘটনার সাথে এই যে ঘটনাটা, মানে এই ঘটনাটার যে ফলাফলটা হলো, মানে প্রমিথিউসের জন্য, সেটার কি সম্পর্ক আছে? There is a connection. What happened to Jesus? ও জিজাসের যে মতে এসেছিল যাতে করে কানেকশনটা যেভাবে করা যায়, যে ওরা যে মানে অ্যাডাম ইভের কারণে যে প্যারাডাইস যে লস্ট হয়েছিল, সেটার সঙ্গে কি তুলনা করা হয়েছে এখানে? অন্য কোনো এক্সাম্পল, অন্য কোনো কিছু বলো কেউ। মানে যে শাস্তিটা প্রমিথিউস পাচ্ছে, আর জিসাসকেও যেভাবে ওই কাঠের যে ওই ক্রসটায় আটকে দেওয়া হয়েছিল, পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল, সেটার সম্পর্কটাই এখানে বলে দেওয়া হয়েছে। তো যেমন জিসাসকে ওই খুঁটিতে, ওই ক্রসটাতে গেঁথে দেওয়া হয়েছিল পেরেক দিয়ে, ঠিক সেরকমই প্রমিথিউসকেও জুস ওই পাহাড়ে চেন দিয়ে বেঁধে দিয়েছিল এবং তাকে কাকচিলে সে তার লিভার, কিডনি, চোখ এসব খুবলে খাচ্ছিল। অ্যান্ড জিসাস ওয়াজ অলসো লেফট টু বি ইটেন আপ বাই দিজ স্ক্যাভেঞ্জার্স, বিকজ just like Prometheus, Jesus had also dared challenge the Roman Empire. আর এদিকে আবার ল্যাম্বো কিন্তু জিসাস। সো there is the connection. মানে যখন তোমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করবে, যদি এই প্রশ্নটা আসে, তখন এই জিনিসগুলো তোমরা বলবে, ঠিক আছে? এবার এই যে প্রমিথিউসের যে ফিগারটা, প্রমিথিউসের ফিগারটা ডেফিনেটলি ভেরি রেবেলিয়াস ফিগার, অ্যান্ড the French Revolution was all about rebellion. On the other hand, the romantic poets were also rebellious. তো এই associations গুলো তোমাদেরকে বলতে হবে। Then, and what shoulder and what art could twist the sinews of thy heart, and when thy heart began to beat, what dread hand and what dread feet? তো বলছে এমন কোন ক্ষমতাবান ব্যক্তি আছে যার এত শক্তি তার পেশিতে, তার শোল্ডারে, কার এত শক্তি আছে, কার শক্তির সঙ্গে তার আর্টও আছে। মানে যে লোহার কাজ করে, আয়রন স্মিথ, সে লোহা পিটিয়ে তলোয়ার বা লোহা পিটিয়ে অনেক ধরনের জিনিস বানাতে পারে, কিন্তু সে কারুকার্য করতে পারে না। কারুকার্য করার জন্য সূক্ষ্মতা লাগে, আর্ট লাগে। এবার এই ধরনের কাজের জন্য যেটা দরকার এই টাইগারের মতন একটা জিনিসকে বানানোর জন্য, কারণ টাইগার ইজ নট জাস্ট আ ফেরোশিয়াস অ্যানিমাল, টাইগার লুকস ভেরি বিউটিফুল অলসো। ওয়ান অফ দ্য most beautiful creatures in the wild is the tiger. লায়ন থেকেও টাইগারকে বেশি সুন্দর লাগে দেখতে। তো এটা একই সাথে শক্তি এবং সূক্ষ্মতা দুটোই লাগবে। এটা কার হতে পারে, এইটা প্রশ্ন পোয়েট ব্লেক করছে।
could twist the sinews. Sinews কথাটার মানেটা হচ্ছে মাসল। sinews means মাসল। তো টাইগারের যে শক্তি, টাইগারের যে বডিটা, সেটাকে শেপে আনতে গেলে যে শক্তি দরকার, মানে ঘুরিয়ে পেঁচিয়ে শক্তিটা যেটা দরকার, সেটা কার হতে পারে? মানে ওর মতন একটা ডেঞ্জারাস ক্রিয়েচারের হার্টটা যে বানিয়েছে, তার মানে সে আরো বেশি ডেঞ্জারাস। তো সেইটাই এখানে প্রশ্ন করছে। আর যখন হার্টটা বিট করতে শুরু করে, যখন হার্টটা কাজ করতে শুরু করে, তখন সবাই ভয় পেয়ে যায়। হোয়াট ড্রেড হ্যান্ড, ভয়ঙ্কর থাবা, ভয়ঙ্কর পা গুলো। অ্যান্ড দিস টেরার ইজ দ্য টেরার অফ দ্য রেভলিউশন। মানে যেটা বললাম না, রেইন অফ টেরার শুরু হয়ে গেছিল, যে যাকে পারছে মারছে, যার সন্দেহ হচ্ছে যে রাজাকে সাপোর্ট করতো তাই জন্য একে মেরে দাও, আবার রাজার লোকেরা যারা বেঁচে গেছিল তারা বদলা নেওয়ার জন্য সাধারণ মানুষের যে লিডাররা তাদেরকে মেরে ফেলছে। তারপরে যে রোবেসপিয়ার, দাঁতো, এদের যে নামগুলো নিলাম, এরা নিজেদের মধ্যেই খেয়েই করতে শুরু করে দিয়েছিল, কারণ এরা কেউই ক্ষমতা আগে পায়নি। ক্ষমতা, নতুন নতুন ক্ষমতা পেয়ে তারা কি করবে না করবে সেটা ঠিক করতে পারছিল না। সো দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ সাম পলিটিক্যাল কমেন্ট্রি অলসো হিয়ার। মানে মানুষ যখন ক্ষেপে ওঠে, ফিউরিয়াস হয়ে যায়, তখন সে ল্যাম্ব থেকে টাইগারের মধ্যে পরিণত হয়। যখন মানে সাধারণ মানুষ ভেড়া বা ছাগলের মতনই মানে নিরীহ থাকে, কিন্তু যখন সেই মানুষগুলোই ক্ষেপে ওঠে, তখন তারাই কিন্তু টাইগারের মধ্যে পরিণত হতে পারে। সেটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। What the hammer, what the chain, in what furnace was thy brain? What the anvil, what dread grasp, dare its deadly terrors clasp? বলছে এমন কোন হাতুড়ি ছিল, এমন কোন চেইন ছিল, এমন কোন ফার্নেস ছিল, যেখানে এই টাইগারের মতন ভয়ঙ্কর একটা ক্রিয়েচার তৈরি হতে পারে। অফকোর্স দিস ইজ রেফারেন্স টু দ্য হেভেন, বিকজ tiger and creatures like these are created by God, and they must have been created in the heaven. তাহলে হেভেনের ফার্নেস, হেভেনেই ওই হ্যামার। যেমন আমাদের একজন ভগবান, মানে হিন্দু মতে ভগবান একজন আছেন বিশ্বকর্মা, তো সে মানে সব জিনিস বানিয়েছে, সব মেশিন, সব টুলস, এগুলো সব বিশ্বকর্মা বানিয়েছে। তেমনি ভালকান বলে একজন গড ছিল গ্রিক এবং রোমান মিথোলজিতে, হু ওয়াজ ইকুয়ালস টু বিশ্বকর্মা। সো দ্যাট মিথোলজি অলসো হ্যাজ সাম রেফারেন্স হিয়ার। ঠিক আছে, অ্যানভিল হচ্ছে যে জিনিসটার উপরে লোহাটাকে পেটানো, সেটাকে অ্যানভিল বলে। আর এই হ্যামার, ফার্নেস, চেইন, অ্যানভিল এগুলো কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সাথেও রিলেটেড, কারণ এই ফ্রেঞ্চ রেভলিউশনে যারা কামার ছিল, যারা লোহা পেটাতো, তাদের একটা বড় যোগদান ছিল। অ্যান্ড নট অনলি লাইক দে সাপ্লাইড দ্য ওয়েপেনরি, বাট দে অলসো represented the lowest of the lowest category of people. মানে আমরা কামারদের কি মনে করি যে তারা একদম গরিব, একদম সাধারণ, একদম তলানির যে লোকজন, তারা মানে তো তাদেরকে এখানে রেফার করা হচ্ছে যে এই জায়গাটা থেকে একদম তলা, মানে রেভলিউশন যখন হয় একদম তলা থেকে হয়, লাইক আ সুনামি, একদম ভেতর থেকে মানে জিনিসটা বেরোয় আর কি। হোয়াট ড্রেড গ্রাস্প, ডেয়ার ইটস ডেডলি টেরার্স ক্লাস্প। বলছে যে মানে টাইগার ইন ইটসেলফ ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল। এত ক্ষমতা কার আছে যে এই ধরনের একটা অ্যানিমালকে কন্ট্রোল করতে পারে? ডেয়ার, আগে ছিল কুড, এখন হচ্ছে ডেয়ার। কার এত সাহস যে এই টেরার্স গুলোকে, এই শক্তিশালী এই জানোয়ারটাকে
এই জন্তুটাকে কন্ট্রোল করতে পারে, ক্ল্যাস্প করতে পারে, গ্রাস্প করতে পারে, ধরে রাখতে পারে, বেঁধে রাখতে পারে। When the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see? Did he who made the lamb make thee? যখন স্টার্স বলতে এখানে কাদেরকে রেফার করা হচ্ছে বলো তো? Who are being referred to as the stars? Stars threw down their spears and watered heaven with their tears. এখানেও একটা বিবলিক্যাল ইভেন্টকে রেফার করা হচ্ছে। What is this biblical event? যেটা প্যারাডাইস লস্টে তোমরা পড়েছিলে। তো সেটানদেরকেই শাস্তি দেওয়ার জন্য আর কি শো করা হয়েছিল হেলেতে, ওদেরকে স্টার বলা হয়েছে, ফলিং স্টার ওদেরকেই বলা হয়েছে। রাইট, কারণ লুসিফারের নাম মর্নিং স্টারও ছিল। তো স্টার্সরা ভয় পেয়ে গেল এরকম, মানে স্টার্স বলতে এখানে শুধুমাত্র বিবলিক্যাল এঞ্জেলসদের কথা বলা হচ্ছে না, ফলেন এঞ্জেলসদের কথা বলা হচ্ছে না, এখানে স্টার্স মানে অ্যারিস্টোক্র্যাটদেরও কথা বলা হচ্ছে। কারণ অ্যারিস্টোক্র্যাটস আর লাইক মাচ অ্যাবাভ দ্য সোশ্যাল স্ট্রাটা। তো তারাও এই যে পপুলার রেভলিউশন, পপুলার রেবেলিয়ন, এটাকে দেখে ভয় পেয়ে গেল। তারা তাদের অস্ত্রশস্ত্র সারেন্ডার করলো। অ্যান্ড ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, ভয়েতে কষ্টেতে তাদের চোখ থেকে জল বেরিয়ে গেল। কারণ ভগবানের এরূপ কোনোদিনও একদিকে এঞ্জেলসরা দেখেনি, আবার আর একদিকে এই অ্যারিস্টোক্র্যাটরা কোনোদিনও ভাবতেও পারেনি যে এই সাধারণ লোকেরা যারা চাবুক খেয়ে চুপচাপ বাড়ি চলে যায়, তারাই তাদের হাত থেকে চাবুক ছিনিয়ে নিয়ে তাদের ওই চাবুকের বাড়িই মারবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্রাইড ইন টেরার, ক্রাইড ইন ফিয়ার। এবার বলছে, এবার একটা খুব মানে মিস্টিরিয়াস কোয়েশ্চেন আসছে, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি? ভগবান এই ধরনের ক্যাওস তৈরি করে, এই ধরনের কাণ্ড কারখানা করে কি হাসলো? তার মানে কি ভগবানের মধ্যেও একটা নেগেটিভ সাইড আছে? Did he smile his work to see? Did he who made the lamb make thee? এটা কি সম্ভব যে যে ভগবান ল্যাম্বকে বানিয়েছে, সেই ভগবানই কি টাইগারের মতন একটা ভয়ঙ্কর জিনিসকে বানাতে পারে? অ্যাকচুয়ালি যেটা ল্যাম্ব এখানে বলতে চাইছে আমার মনে হয় সেটা হচ্ছে, তোমরা একটা থিওরির ব্যাপারে জানো, ইং ইয়াং থিওরি। এটার নাম নিশ্চয়ই শুনেছো। আমি আর একটা ইয়ে করছি, আর একটা জায়গায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। So this is the image of the yin yang. Yin yang, আমি yin yang বলছি, এটা yin yang। তো একটা সাদা একটা কালো, আবার কালোর মধ্যে সাদা, সাদার মধ্যে কালো, মানে ভালো খারাপ, ল্যাম্ব টাইগার, টাইগার ল্যাম্ব। এই যে জিনিসটাকে বোঝানোর জন্যই আমার মনে হয় ল্যাম্ব ব্লেক এই কথাটা বলছে যে ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি? যে ল্যাম্বের মতন একটা জিনিসকে বানিয়েছে, সেই কি তোমার মতন একটা ভয়ঙ্কর জিনিসকেও তৈরি করতে পারে? তো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আগের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা ইয়ে করেনি, একটা বাচ্চা করেছিল। এই প্রশ্নটা একটা বাচ্চা করছে না, এই প্রশ্নটা একটা মানে ভয় পেয়ে যাওয়া কোনো মানুষ করছে যে বাবা এটাই কি সত্যি, এটাই কি সম্ভব? মেবি দ্যাট ইজ হোয়াট the God, that is what God's idea is, যে গড বা যে কোনো মানুষকেই তুমি যদি টেকেন ফর গ্রান্টেড করো যে সে খুব ভালো আছে, কিন্তু তার মধ্যে একটা মানে ফেরোসিটিও
থাকতে পারে, কিন্তু এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না যে যে গড ইয়েকে বানিয়েছে, ল্যাম্বকে বানিয়েছে, সেই আবার টাইগারকেও তৈরি করতে পারে, টাইগারের মতো একটা ভয়ঙ্কর জিনিসকেও তৈরি করতে পারে। অ্যান্ড দিস ইজ হোয়াট লাইফ ইজ, দিস ইজ মোর ফিলোসফিক্যাল থিং। কারণ আমাদের দেখা যাচ্ছে না, হ্যাঁ কি ওই পোয়েমের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, পোয়েমের স্ক্রিনের দেখার দরকার নেই, ওটা তো লাস্ট লাইনটা যেটা ছিল সেটাই ওই আর কি, ওটার উপরই আলোচনা করছি। ঠিক আছে, আমি আবার ওটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে এই পোয়েমটা ইটস অ্যাবাউট লাইফ, ইট টকস অ্যাবাউট দ্য ফিলসফি অফ লাইফ, যে আমাদের খারাপ আর ভালো দুটো একসঙ্গেই থাকবে, খারাপ দিক ভালো দিক দুটো একসঙ্গেই কাজ করবে, থাকবে, আর সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা অনেক সময় খারাপটাকে নিই, ভালোটাকে নিই না, আমরা কারুর শুধু ভালো জিনিসটাকেই আমরা চাই, তার খারাপ জিনিসটা আমরা চাই না। সব জিনিসেরই ভালো আর খারাপ দিক আছে, যেটা তোমরা পরবর্তীকালে যখন ফিলোসফি নিয়ে পড়বে বা ফিলোসফিক্যাল কোনো আলোচনা হবে তখন তোমরা ডায়োনিসিয়ান আর অ্যাপোলোনিয়ান এই দুটো টার্ম তোমরা জানতে পারবে। আমি স্পেলিংটা ঠিক লিখতে পারবো কিনা জানি না, ডায়োনিসিয়ান অ্যান্ড অ্যাপোলোনিয়ান। ডায়োনিসিয়ান অ্যান্ড অ্যাপোলোনিয়ান হচ্ছে ওই কালো আর সাদা, ওই ল্যাম্ব আর টাইগার, এরকম একটা বাইনারি আর কি। তো ডায়োনিসিয়ান হচ্ছে ক্যাওস, প্রবলেমস, ডার্কনেস, আর অ্যাপোলোনিয়ান হচ্ছে ব্রাইট, সানশাইন, পজিটিভ, এই ধরনের জিনিসগুলো। অ্যান্ড উই নিড বোথ অফ দেম ইন আওয়ার লাইফ, উই নিড বোথ দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব ফর আওয়ার ফর লাইফ। ঠিক আছে, তো এটাই এখান এই পোয়েমটার মেসেজ, যে যারা টাইগারটাকে, যে ল্যাম্বটাকে বানিয়েছে সেই টাইগারকে বানিয়েছে যার মধ্যে সহ্য শক্তি আছে, তার মধ্যে আবার মারার ক্ষমতাও কিন্তু থাকতে পারে, যে স্যাক্রিফাইস হতে পারে সে কিন্তু আবার অন্য সিচুয়েশনে অন্য মানুষকে মেরেও ফেলতে পারে। যেমন টাইগার অ্যাকচুয়ালি ইটস, টাইগারকে কেউ স্যাক্রিফাইস করে না, বিকজ টাইগার ইজ দ্য আলটিমেট, কিন্তু ল্যাম্বকে স্যাক্রিফাইস করা হয়। সো when you compare and contrast tiger and lamb, তখন তোমরা এটাও বলতে পারো যে the lamb is the god in its benign form and tiger represents god in its wrathful form. ঠিক আছে, ওকে, সো দ্যাটস ইট উইথ দিস পোয়েম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, otherwise you may leave the meeting.